আমরা এখন দাঁড়িয়ে আছি মুঘল সাম্রাজ্যের একটা বিখ্যাত স্থাপত্য আগ্রা ফোর্টের সামনে। ছোটবেলা থেকেই আমার ঐতিহাসিক স্থানগুলোর প্রতি এক অমোঘ আকর্ষণ ছিল, আর আমাদের আত্মার প্রকৃতি হলো আধ্যাত্মিক। তাই ক্যালেন্ডারের পাতায় ছুটির দিনগুলো দেখে নিয়েই ঐতিহাসিক এবং আধ্যাত্মিক সত্তার মেলবন্ধন ঘটানোর জন্য এবার আমাদের গন্তব্য ছিল আগ্রা এবং শ্রী রাধাকৃষ্ণের লীলাক্ষেত্রভূমি মথুরা এবং বৃন্দাবন। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরার উদ্দেশ্যে ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপর একে একে বাগবাজার, শ্যামবাজার চৌমাথা অতিক্রম করে যখন হাওড়া ব্রিজের মাথাটা দেখতে পেলাম, তখন আমার দেওয়া ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। 27/12/2025 আজকের গল্পের শুরু হাওড়া স্টেশন থেকে। আজ আমাদের গন্তব্য তুন্দলা জংশন। 12303 আপ পূর্বা এক্সপ্রেসের নির্ধারিত সময়েই হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল। এ বিষয়ে আপনাদের বলে দিয়ে থাকি যে আপনারা যদি ডিরেক্টলি মথুরা যাওয়ার ট্রেন রিজার্ভেশন না পান, তাহলে দিল্লিগামী ট্রেন তুন্দলা জংশনে নেবে সেখান থেকে আগ্রা হয়ে আপনারা মথুরা বৃন্দাবন চলে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তুন্দলা যাওয়ার ট্রেন নাম্বার এবং টাইমিং দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ট্রেন ছাড়ার পরই বর্ধমান আসানসোল স্টেশন পার হওয়ার সাথে সাথেই স্টেশনে লেখা ভাষার পরিবর্তন হওয়ার সাথে সাথেই বুঝতে পারলাম যে আমরা ঝাড়খণ্ড হয়ে বিহারে প্রবেশ করেছি। চারপাশের বিভিন্ন স্টেশন, ধানক্ষেত, সর্ষে ক্ষেত দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে এলো বুঝতেও পারলাম না। ট্রেন মোগলসরাই প্রয়াগরাজ জংশন পার করে সকালবেলা এসে পৌঁছালো তুন্দলা জংশন। তখন তুন্দলা জংশনের চারপাশটা পুরো কুয়াশায় ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট জিরো ভিজিবিলিটি হয়ে গেছে। তুন্দলা জংশন থেকে আমরা একটা অটো ভাড়া করে চললাম আগ্রার পথে। দেখুন কুয়াশাটা আপনারা, এটা হচ্ছে তুন্দলা জংশন, জাস্ট জিরো ভিজিবিলিটি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে তুন্দলা স্টেশন থেকে আপনারা অটো, ছোট গাড়ি, বড় গাড়ি বা বাস পেয়ে যাবেন আগ্রা শহর যাওয়ার জন্য। আমরা এখান থেকে 400 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করেছিলাম, যেটা আমাদেরকে আগ্রা ফোর্টের কাছে একটি হোটেলে ছেড়ে দিয়েছিল। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম আগ্রা ফোর্ট এবং তাজমহল দেখার উদ্দেশ্যে। আজ আমাদের গন্তব্য ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং ভাস্কর্য ধারণকারী একটি দুর্গ, যার নাম হচ্ছে আগ্রা ফোর্ট। মূলত বিজলি ঘরের মার্কেট থেকে হাঁটা পথেই আমরা আগ্রা ফোর্ট পৌঁছে গিয়েছিলাম। ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের আগ্রা জেলায় মূলত এই আগ্রা ফোর্টটি অবস্থিত, যেটা কিনা তৎকালীন মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল এবং প্রায় 4000 শ্রমিককে এই কেল্লা নির্মাণে কাজে লাগানো হয়েছিল। অমর সিং গেট, যে গেট দিয়ে মূলত পর্যটকদের প্রবেশ করতে হয়। এই অমর সিং গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে কিন্তু পর্যটকদের প্রবেশ করা নিষিদ্ধ। এই গেটের নামকরণেও একটি ইতিহাস রয়েছে। অমর সিং রাঠোর ছিলেন সম্রাট শাহজাহানের প্রধান সেনাপতি। তিনি শাহজাহানের একজন মন্ত্রীকে হত্যা করে এই 75 ফুট উঁচু দরজা টপকে পালিয়ে গিয়েছিলেন। সেই থেকেই তার এই ঘটনার স্মরণেই অমর সিংয়ের নাম অনুযায়ী এই গেটের নামকরণ করা হয়েছে অমর সিং গেট। এই যে দেওয়ালগুলো দেখছেন, দেওয়ালগুলো এমনভাবে বানানো হয়েছিল যে এখানে কথা বললে ইকো হয়। তার কারণ শত্রুপক্ষ যদি এখান দিয়ে প্রবেশ করত তাহলে তাদের আওয়াজ মুঘল সৈন্যরা বুঝতে পারত এবং তারা সতর্ক হয়ে এই পাথরের গোলাবর্ষণ করত এই ঢালু রাস্তা দিয়ে, যেখান দিয়ে শত্রুপক্ষ ঢুকতো, এবং সেই পাথরের গোলাবর্ষণে কিন্তু শত্রুরা প্রচণ্ডভাবে আহত হতো বা তাদের মৃত্যু হতো। এইভাবেই কিন্তু এই রাস্তাটাকে বানানো হয়েছিল।
আমরা এখন দাঁড়িয়ে আছি মুঘল সাম্রাজ্যের একটা বিখ্যাত স্থাপত্য আগ্রা ফোর্টের সামনে। এই আগ্রা ফোর্ট মূলত আকবর 1565 সালে এই আগ্রা ফোর্ট এর নির্মাণ শুরু করে। পরবর্তীকালে 1573 সাল অবধি আগ্রা ফোর্টের নির্মাণ শুরু হয়। মূলত লাল বেলে পাথর এবং বিভিন্ন মার্বেলের সাহায্যে এই আগ্রা ফোর্টটি নির্মাণ করা হয়। পরবর্তীকালে শাহজাহান এই আগ্রা ফোর্টের পুনর্নির্মাণ করে এবং তারপর মূলত ব্রিটিশরা এই আগ্রা ফোর্ট দখল করে। মনে রাখতে হবে এই আগ্রা ফোর্ট ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার মধ্যে কিন্তু এটি অন্যতম। আপনারা ডান দিকে যে মহলটি দেখছেন সেটা মূলত সম্রাট জাহাঙ্গীরের মহল। এই জাহাঙ্গীরের মহলটি মূলত লাল বেলে পাথর দ্বারা বানানো হয়েছিল। এর পেছনের দিকের যে স্ট্রাকচারটা সেটা মূলত তখনকার ইট দিয়ে বানানো হয়েছে এবং সামনের দিকটি মূলত লাল বেলে পাথর দ্বারা সুসজ্জিতভাবে বানানো হয়েছিল। এই লাল বেলে পাথর তৎকালীন রাজস্থানের বারাউলি জেলা থেকে কিন্তু আনা হয়েছিল। জাহাঙ্গীরের মহলের ঠিক পাশেই রয়েছে আকবরের মহল, যেটি পরবর্তীকালে ভরতপুরের সম্রাট যখন এই আগ্রা ফোর্ট আক্রমণ করেছিল তখন তিনি এই আকবরের থাকার যে মহলটি সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলেন। এখন আপনারা যেটা দেখছেন সেটি হচ্ছে রঙ্গমহল। অর্থাৎ এই রঙ্গমহলে মূলত নাচ গান বিভিন্ন ধরনের আমোদ প্রমোদ এখানে অনুষ্ঠিত হতো। এই আমোদ প্রমোদের অনুষ্ঠান প্রত্যক্ষ করতে উপরের দিকের যে ঘরগুলো দেখছেন এখানে রাজা এবং রানী বসে এই আমোদ প্রমোদের অনুষ্ঠান প্রত্যক্ষ করত এবং নিচের দিকের যে ঘরগুলো রয়েছে সেখানে মূলত রাজা রানীদের যে দাসীরা ছিল তারা কিন্তু বসে থাকত। অসাধারণ স্থাপত্য এবং ভাস্কর্যের নিদর্শন কিন্তু এই দেওয়ালগুলোর মধ্যে আমরা পেয়েছিলাম। চারপাশে অপূর্ব একটা ভাস্কর্য আমরা এই আগ্রা ফোর্টের বিভিন্ন দেওয়ালে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা প্রত্যক্ষ করেছিলাম। এই আগ্রা ফোর্টের বাইরের দিকে দেখলে এক অসাধারণ মায়াবী ভিউ আমরা প্রত্যক্ষ করেছিলাম সেই দিন। সেখান থেকে যমুনা এবং তার পাশে অবস্থিত তাজমহলকে দিব্য লাগে। একদিন এক পরন্ত বিকালে এই আগ্রা ফোর্ট থেকে সূর্যাস্ত আপনারা অবশ্যই প্রত্যক্ষ করবেন। তাছাড়াও এর বাইরে আমরা দেখেছি একটি পরিখা, যেখানে তৎকালীন সময়ে কুমির ছেড়ে রাখা হতো যাতে করে শত্রুপক্ষ সহজে আক্রমণ করতে না পারে। এবার আপনারা যে জায়গাটা দেখছেন সেই জায়গাটির নাম হচ্ছে আঙ্গুরিবাগ। সম্রাট জাহাঙ্গীরের পত্নী নূরজাহান এখানে আঙুরের চাষ করেছিলেন। এখানে থাকা 37টি ঝর্ণা থেকে গোলাপের জল বেরোতো, যা যমুনা নদীর ওপর দিয়ে বয়ে আসা হাওয়ায় এই গোলাপের গন্ধকে সারা মহলে ছড়িয়ে দিত এবং সারা মহল কিন্তু গোলাপের গন্ধে মম করত। এখন আমরা দাঁড়িয়ে আছি আগ্রা ফোর্টের একটি গুরুত্বপূর্ণ অংশ দেওয়ানি খাসের সামনে, যা মুঘল সম্রাট আকবর 1571 সালে নির্মাণ করেছিলেন। এটি একটি বিশেষ সভা যেখানে সম্রাট আকবর রাজকীয় অতিথিদের সাথে সাক্ষাৎ করতেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করতেন অন্যান্য সভাসদদের সাথে। এক কথায় বলতে গেলে দেওয়ানি খাস হচ্ছে তৎকালীন মুঘল যুগের একটি মুঘল পার্লামেন্ট। মূলত 1571 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এই দেওয়ানি খাসের প্রতিষ্ঠা করেন। লাল বেলে পাথর এবং সাদা মার্বেল দিয়ে এই দেওয়ানি খাসের ম্যাক্সিমাম জায়গাগুলি নির্মাণ করা হয়েছে। মূলত রাজকীয় অতিথিদের সাথে সাক্ষাৎ করা স্থান হিসাবেই এই দেওয়ানি খাসকে নির্মাণ করা হয়। মনে রাখতে হবে 1571 সালে আকবর দেওয়ানি খাস নির্মাণ করলেও পরবর্তীকালে 1631 সালে শাহজাহান দেওয়ানি খাস পুনর্নির্মাণ করেছিলেন। কিন্তু তারপর 1857 সালে ব্রিটিশরা যখন এই আগ্রা ফোর্ট দখল করে তখন এই দেওয়ানি খাসের দখল কিন্তু ব্রিটিশদের হাতে চলে যায় 1857 সালে। পরবর্তীকালে 1883 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে এই দেওয়ানি খাস তালিকাভুক্ত হয়।
দেওয়ানি খাস দেখার পর আমরা চলে গিয়েছিলাম আগ্রা ফোর্টের আরেকটি গুরুত্বপূর্ণ অংশের সামনে, যার নাম হচ্ছে দেওয়ানি আম, যেটা কিনা মুঘলদের বিচারালয় হিসাবেই প্রসিদ্ধ ছিল। দেওয়ানি আম মুঘল সম্রাট আকবর 1571 সালে নির্মাণ করেছিলেন। এটি ছিল সম্রাটের জনসাধারণের সাথে সাক্ষাৎ করার স্থান, যেখানে তিনি তাদের অভিযোগ এবং আবেদন শুনতেন। দেওয়ানি আমি ছিল মুঘল সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা সম্রাটকে জনসাধারণের সাথে যোগাযোগ করার সুযোগ করে দিত। দেওয়ানি আমের প্রধান আকর্ষণ হল সম্রাটের সিংহাসন, যা মূলত লাল বেলেপাথর দিয়ে তৈরি হয়েছিল। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ অংশ এই দেওয়ানি আমের, তা হল তাক-ই-দাওয়ান, যেটি একটি উঁচু মঞ্চ, যেখানে সম্রাট বসে জনসাধারণের সাথে সাক্ষাৎ করতেন। তৃতীয় গুরুত্বপূর্ণ অংশ হল এখানকার অবস্থিত খিলান। দেওয়ান-ই আমের খিলানগুলো মূলত খুব সুন্দর এবং জটিলভাবে খোদাই করা। এর মধ্যে বিভিন্ন পাথর, বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং মূল্যবান পাথরের খোদাই এই খিলানগুলোতে আমরা প্রত্যক্ষ করেছিলাম। ব্ল্যাক ওনেক্স টাইগার স্টোন নামক এই মূল্যবান পাথরগুলো এই খিলানের মধ্যে খোদাই করে বসানো হয়েছিল। এবং দেওয়ানি আমের চতুর্থ গুরুত্বপূর্ণ অংশটি ছিল ফোয়ারা, যেটি একটি সুন্দর ফোয়ারা আকারে সেখানে বসানো ছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে মিনা বাজার। মুঘল আমলে মূলত মেয়েদের মহলের বাইরে বেরোনো নিষিদ্ধ ছিল, তাই মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন জামা কাপড়, জুতো, বিভিন্ন সাজগোজের জিনিস, এই সব কিছুর একটি বাজার এই সবুজ অংশে, যে সবুজ মাঠটি দেখছেন সেই মাঠের মধ্যে বসতো। এই জায়গাটির নাম ছিল মিনা বাজার। এই বাজারটি ছিল মূলত মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেওয়ার বসা একটা বাজার, যে বাজারটি মূলত মুঘল আমলে শুক্রবার করে বসত। এটি হলো মতি মসজিদ, যেখানে শাহজাহান বন্দি থাকাকালীন প্রত্যেক শুক্রবার করে নামাজ পড়তে আসতেন। ব্রিটিশরা যখন আগ্রা ফোর্ট অ্যাটাক করে, তখন তাদের গোলাবর্ষণের ফলে এই আগ্রা ফোর্টে থাকা অত্যন্ত মূল্যবান পাথর, যার নাম ব্ল্যাক ওনেক্স, সেটি ভেঙে গেছিল। তার একটি নিদর্শন এখানে রাখা আছে। প্রাচীনকালে মেয়েদের বিয়ের জন্য পালকি ব্যবহার করা হতো। তো সম্রাট শাহজাহানের দুই কন্যা রসনারা এবং জাহানারা, যাদের কখনো বিয়েই হয়নি, তাই তাদের ইচ্ছা অনুযায়ী সম্রাট শাহজাহান তার দুই মেয়ের জন্য এই পালকির মতো দেখতে একটি ঘর বানিয়ে দিয়েছিলেন, যেটিকে পালকি ঘরও বলা হয়। সর্বোপরি আপনাদের জ্ঞাতার্থে এটি জানিয়ে রাখি যে এই আগ্রা ফোর্ট মূলত সম্রাট আকবর নির্মাণ করেছিলেন 1565 সাল থেকে 1573 সাল পর্যন্ত। এই আগ্রা ফোর্ট নির্মাণ করার জন্য মূলত লাল বেলে পাথর এবং সাদা মার্বেল পাথরের প্রয়োজন হয়েছিল। এই আগ্রা ফোর্টের উচ্চতা মূলত 21 মিটার, যা কিনা প্রায় 70 ফুটের কাছাকাছি, এবং এর বেষ্টনী অর্থাৎ পরিধি প্রায় 2.5 কিলোমিটার জুড়ে, অর্থাৎ 1.6 মাইল জুড়ে। এর প্রধান আকর্ষণ দেওয়ানি আম, অর্থাৎ যেটাকে সাধারণ সভা বলা হয়, দেওয়ানি খাস, যেটিকে বলা হয় বিশেষ সভা, মতি মসজিদ, যেটাকে মুক্তার মসজিদও বলা হয়ে থাকে, আর নাগিনা মসজিদ, যেটিকে রাজকীয় মসজিদ হিসেবেও যেটি পরিচিত। 1565 সালে আকবর দুর্গটি নির্মাণ শুরু করলেও 1573 সাল লেগে যায় দুর্গের কাজ সম্পূর্ণ হতে। 1631 সালে কিন্তু এই দুর্গটিকে শাহজাহান